নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথা আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, এই 4 তারিখ অর্থাৎ মে মাসের 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর, বিধানসভার রেজাল্ট বেরোনোর পর বিজেপি কিন্তু বিপুল ম্যান্ডেট, প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিল এবং 200+ সিট পেয়ে কিন্তু আউট অফ 294 সরকার গড়ল। তারপর থেকে কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঘুরতে শুরু করেছিল যে তৃণমূল থেকে বিজেপি, মানে নর্মাল ট্রেন্ড যেটা, যে দল ক্ষমতায়, তৃণমূল থেকে বিজেপিতে কজন, কবে, কিভাবে, কতক্ষণে জয়েন করবে, এটা নিয়ে কিন্তু অনেক শো আমরা করেছি আগে। কিন্তু ঠিক যখন এই প্রসঙ্গে মানুষের মনে প্রশ্ন জাগছে, ঠিক তার মধ্যেই আপনারা প্রত্যেকে জানেন গতকালকেই দুপুরবেলায় বিজেপিতে জয়েন করার পর রাত্রিবেলায় রাজ্যসভার প্রার্থী, মানে অনেকটা সেই নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, পবিত্র করকে নিশ্চয়ই মনে আছে, নন্দীগ্রামে তৃণমূলে জয়েন করলো বিজেপি থেকে, একদম বর্তমান মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী। জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু সে প্রার্থী হয়ে গেল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যদিও গোহারা হেরেছিল। এখন যে ছবি আপনারা দেখছেন, দেখুন, কালকেই সুখেন্দু শেখর রয়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, এই তিনজনকেই শ্রমিক ভট্টাচার্য উত্তরীয় পরিয়ে বিজেপিতে তারা যোগদান করলেন দুপুরবেলায়, এবং রাত্রেবেলায় তারা রাজ্যসভার প্রার্থী হলেন। তো আমরা এই নিয়ে আজকে ঘণ্টাখানেক বাংলার কথায় প্রথম পার্ট রাখবো, এবং দ্বিতীয় পার্টে আমরা একটু ভাইপোকে নিয়ে তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু দিতেই হবে, মানে দিতেই হবে। সেই ডিজে বাজাবেন বলেছিল না, সেই কণ্ঠস্বরের নমুনা কিন্তু দিতেই হবে। কিন্তু তার আগে 6 মে 6 তারিখে শ্রমিক ভট্টাচার্য, মানে তখন সবে সবে রেজাল্টটা বেরিয়েছে, বিজেপি কিন্তু ম্যান্ডেট নিয়ে, বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে। শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলেছিলেন 6 তারিখ, 6 মে, ডেটটা মনে রাখবেন, শুনুন। তৃণমূল থেকে তো এখন অনেকে যোগ দিতে চাইবে, কি করবে? কোনো যোগদান নেই, কোনো মিউনিসিপ্যালিটি, কোনো কর্পোরেশন, কোনো পঞ্চায়েতের পরিবর্তন হবে না, কোনো মিউনিসিপ্যালিটির মাথার উপরে বিজেপির ফ্ল্যাগ লাগবে না। এটা হলো 6 তারিখে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন এক্সক্লুসিভলি আমার সহকর্মী ত্রয়ন চক্রবর্তীকে। এইবার দেখুন 9 তারিখে, মানে গতকালকে, শ্রমিকবাবু কি বললেন শুনুন। এক্সেপশন প্রুভস দ্য ল। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে, সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। নির্বাচনের আগে আমি বারবার আহ্বান জানিয়েছি কংগ্রেসের ভোটারদের কাছে, বামপন্থী ভোটারদের কাছে, এবং স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের ওপরে নিজের আধিপত্যবাদ চাপিয়ে দেননি, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করে দেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা পশ্চিমবঙ্গের স্বার্থে, আপনাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিন। সুতরাং এটা নতুন কোনো বিষয় নয়। তাহলে দুটো স্টেটমেন্টের সময়ে যে ফারাকটা হচ্ছে 2 মাস 2 দিন, 2 মাস 2 দিনে আমরা দুটো স্টেটমেন্ট শ্রমিকবাবুর পাশাপাশি আপনাদের সামনে রাখলাম। এ নিয়ে আমাদের প্রথম পর্ব থাকছে। আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমাদের সঙ্গে কারা কারা আছেন আজকে। রাজদীপ পাল, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে আজকে আছেন। আমাদের সঙ্গে আজকে আছেন ইন্দ্রজিৎ মজুমদার, সমাজকর্মী, এবং আমাদের সঙ্গে আছেন অর্কপ্রভ সরকার, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকেই ঘণ্টাখানেক বাংলার কথার আজকের পর্বে স্বাগত। প্রথমে ইন্দ্রজিৎ দা, আপনাকে জিজ্ঞেস করি, 2 মাস 2 দিনে শ্রমিকবাবুর দুটো স্টেটমেন্ট আমরা পাশাপাশি রাখলাম, দরজা কি তাহলে খুললো? দেখুন, তৃণমূলকে নিঃশেষ করতে গিয়ে বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল। কারণ যারা আজকে ভারতীয় জনতা পার্টির সেই
পরিস্থিতিতে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, রক্ত ঝরিয়েছেন, জেল খেটেছেন, ঘাম ঝরিয়েছেন, তাদের আজকে যে পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতির মুখে জল ঢেলে দিল এবং তারা বিমূঢ়। কেন? আজকে বলি, রাহুল সিনহা মহাশয়, আমি আপনাদের এই চ্যানেলে বহুবার তার সঙ্গে বিভিন্ন জায়গায় ফোনে তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই রাহুল সিনহা মহাশয় এক সময় তিনি কিন্তু বিজেপি থেকে অবহেলিত ছিলেন এবং শোনা যাচ্ছিল তিনি তৃণমূলে আসবেন, কিন্তু আসেননি। কিন্তু এই সব মানুষ কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি অনেক কষ্টে রাজ্যসভার সাংসদে হয়েছেন। কিন্তু এর সঙ্গে একটা জিনিস বলতে হবে, তৃণমূল তো বিজেপির তৃণমূলীকরণ তো অনেক আগেই হয়ে গেছে। আমরা দেখেছিলাম 2021 সালে লাইন দিয়ে চার্টার ফ্লাইটে যেতে, তখন গিয়েছিলেন আমাদের রথীন চক্রবর্তী, সম্ভবত মেয়র ছিলেন, আমাদের হাওড়া পৌর নিগমের মেয়র ছিলেন। তারপর ছিলেন বৈশালী ডালমিয়া, তিনি বালিতে বিধায়ক হয়ে দাঁড়িয়েছিলেন, ওর অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টির টিকিটেও তিনি আবার দাঁড়িয়েছিলেন বালি বিধানসভাতে। তাই এরকম প্রবীর ঘোষাল সাংবাদিক ছিলেন, এরকম বহু জায়গা থেকে, বহু বৈচিত্র্য তৃণমূলের থেকে তারা গিয়েছিল 2021 সালে। তার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি আবার ত্রিপুরায় তৃণমূলে ফিরে এসে তিনি ত্রিপুরায় আবার তৃণমূলের হয়ে তিনি অবজারভার হয়ে গেলেন, কাজের কাজ কিছুই করে উঠতে পারেননি। কিন্তু আবার তিনি তৃণমূলে আসার পরে তিনি আবার হয়ে গেলেন, বা বিজেপি থেকে তৃণমূলে এসে আবার ভালো হয়ে গেলেন। যাই হোক, এখন যে পরিস্থিতি, এই আসা আর যাওয়া, এর মাঝখানে এটা চলতে থাকবে। এটা তো শুরু হলো, এটা শুরু হয়েছিল অনেক আগে থেকে, কিন্তু আজকে তৃণমূল থেকে বিজেপিকরণ, তৃণমূলের যে বিজেপিকরণ হলো, এই বিজেপির যে তৃণমূলীকরণ হলো, তার মধ্যে থেকে এইটা বলা যায় যে আজকে বিজেপি চালাচ্ছে কারা? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালাচ্ছেন, এবং সজল ঘোষ, তিনি বরানগরের বিধায়ক হয়েছেন। আমরা দেখেছি আমাদের নর্থ 24 পরগনায় ব্যারাকপুরের বিধায়ক, তিনি কংগ্রেসে ছিলেন, তারপর তিনি ভারতীয় জনতা পার্টিতে গেছেন, কৌস্তব বাগচি, এরকম অসংখ্য, তারা আজকে বিজেপিটাকে চালাচ্ছে। কিন্তু অতি কষ্টে দিলীপবাবু অনেকদিন বাইরে ছিলেন, ট্র্যাকের বাইরে, জগন্নাথ মন্দিরে দীঘাতে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দেখা করেছেন, সাক্ষাৎ করে, তারপরে বহু দূর অবধি জল গড়িয়েছে, তারপরে আবার তিনি মূল স্রোতে এসছেন, ভালো কথা। দিলীপবাবু কিন্তু এই ভারতীয় জনতা পার্টিকে 2016 সালে তিনি যখন সভাপতি হন, সেইখানে কিন্তু তিনি পার্টিটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসেন এবং তৈরি করেন। 2019-এ তার হাত ধরে একটা বড় সংখ্যক, প্রায় 18 জন সাংসদ, তারা আমাদের লোকসভায় যান প্রতিনিধিত্ব করতে বাংলা থেকে। কিন্তু আবার 2021 সালে দেখলাম তার যখন সভাপতিত্ব চলে গেল, এবং 2021-এর নির্বাচন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি তখন বিরোধী দলনেতা হয়েছেন 2021 সালের নির্বাচনের পরে, এবং দেখা গেল গ্রাফটা ক্রমশ নিম্নমুখী। 2024-এর লোকসভা নির্বাচন, সাংসদ 18 থেকে হয়ে গেল 12। তাহলে বিজেপির তৃণমূলীকরণ অনেক আগেই হয়েছে। এটা শুধু শুভ সূচনা হলো, জাস্ট একটা ব্রেককে বাদ শুভ সূচনা হলো। বেশ, আমি আসবো রাজি তোমার কাছে, ওর কথা মানবেন এটা? বিজেপি যা করেছে, গুলুদা, প্রকাশ চিকবারাইক, সুস্মিতা দেবকে নেওয়া, আমি সর্বান্তকরণের সমর্থন করি। বেশ, কারণ বুলুদা, সুস্মিতা এবং প্রকাশের 3 বছরের বেশি সংসদে মেয়াদ বাকি ছিল। তারা কিন্তু তৃণমূলে থাকলে তাদের মেয়াদটা নির্বিঘ্নে কাটাতে পারতেন, কেউ কিছু বলতো না। তারা পদত্যাগ করেছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, তারপর সদস্য হয়েছেন, মানে প্রার্থী হয়েছেন। বাকি যে মেয়াদটা আছে 3 বছর, তারা সেখানে পূরণ করবেন। শ্রমিকদা কি বললেন? বুলুদার বাবা শিবেন্দু শেখর রায় হিন্দু মহাসভার বড় নেতা ছিলেন, মানে সুখেন্দু শেখর রায়ের কথা। হ্যাঁ, এবং মালদা জেলার ভারতভুক্তির পিছনে তার ভূমিকা অবিস্মরণীয় ছিল। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত একটি নির্বাচনী জনসভায় শিবেন্দু শেখর বাবুর কথা বলেছিলেন। সুখেন্দু শেখর রায় প্রণব বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আইনজীবী ছিলেন, এবং আরজিকর আন্দোলনের সময় তার ভূমিকা আমরা সবাই জানি। বিনীত গোয়েলকে জেরা করার কথা বলেছিলেন, তার ফলে লালবাজার থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল। সুস্মিতা দেব সোনাদার মেয়ে, রাজনৈতিকভাবে খুব লাইট ওয়েট, বরাক ভ্যালিতেও তার খুব একটা বিশেষ কিছু নেই, প্রভাব নেই। কিন্তু সন্তোষ মোহন দেবের মেয়ে তো, আর 3টে বছর তো বাকি আছে যে রাজ্যসভার মেয়াদ, তো এই 3টে বছর কাটাবেন।
একই কথা প্রকাশ বারাইকের ক্ষেত্রেও। আমার প্রশ্ন হলো, গেল রাপ্তলার কোনো মানে নেই। সংসদে আমার সংখ্যা লাগবে 164 জন রাজ্যসভার সদস্য এনডিএ কে সমর্থন করলে রাজ্যসভায় 2/3 মেজরিটি হয়। রাইট। আচ্ছা, দস্যু রত্নাকররা যদি বাল্মীকি হতে চায়, অসুবিধা কি? লেট দেম গিভ এ চান্স। রাষ্ট্রহিতে কাজ করুক, এক দেশ এক ভোট, তারপরে মহিলা সংরক্ষণ বিল এবং একই সঙ্গে ডিলিমিটেশন, এগুলো করুক। আমি এর মধ্যে কোনো দেখি না, মানে অস্বাভাবিকতা দেখি না, সমর্থন সর্বান্ত করে। আর একটা কথা বলি, এখানে তো বিজেপির প্রতিনিধি আছেন, আমি জাস্ট একটা ওর মতটা আমার জানার দরকার। ইন্দ্রজিতের দেখো 46% ভোট পেয়েছে তো বিজেপি এবার। তাহলে হিন্দু ভোটের যে আনপ্রেসিডেন্টেড কনসলিডেশন হয়েছে, যখন আরো স্ট্যাটিস্টিক্স আসবে, আমার মনে হয় ভারতবর্ষে এত হিন্দু ভোটের কনসলিডেশন কোথাও হয়নি, নট ইভেন ইন গুজরাট। তাহলে তৃণমূল 41% ভোট পেয়েছে, তার মধ্যে 100টার মধ্যে 90টা মুসলমান ভোট। তাহলে মুসলমান ভোটের লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল পেয়েছে, আর 14 থেকে 15% সনাতনী ভোট পেয়েছে। তাহলে লোকসভা 2029-এ রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, গোবলে ছত্তিশগড়, দিল্লি, এখানে বিজেপি আর বাড়বে না, স্যাচুরেশনে গেছে, কমবে। তাহলে চতুর্থবারের জন্য এনডিএ কে ক্ষমতায় আসতে গেলে বিহারে 40, ঝাড়খণ্ডে 14, উড়িষ্যায় 21, পশ্চিমবঙ্গে 42, আসামে 14 সহ এন্টার নর্থ ইস্ট 25, 142টা সিট। ওর মধ্যে 110টা পেতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে 35+ পেতে হবে। তাহলে তৃণমূলের যে 14-15% হিন্দু ভোট আছে, সেই হিন্দু ভোটটাকে ভাঙতে হবে। তার মধ্যে তৃণমূলের সচ্ছনে কর্মী সমর্থক আছে একেবারে নিচের তলায়, তারা চুরি করেনি, যেটা শ্রমিকদা বললেন যে মমতা বনাম রামক আবেগের পিছনে তারা ছিলেন, একেবারে নিতান্ত সাধারণ কর্মী সমর্থক, কিচ্ছু পায়নি তৃণমূল জমানায়। মমতা নামক আবেগকে পুঁজি করে তারা দীর্ঘদিন তৃণমূল করেছে। তারা যদি বিজেপিতে যোগ দিতে চায়, আমার তো মনে হয় দরজা খুলে দেওয়া উচিত তাদের জন্য। হ্যাঁ, গরু চোর, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, চাকরি চোর, এদের দরজা বন্ধ। বেশ, বাকিদের নিক, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড না করলে দল বাড়বে কি করে? এর মধ্যে কোনো সংসদীয় গণতন্ত্রে আবার ছুটমার কিসে? ক্ষমতায় এসে গেছো তোমরা ভাই, ভালো লোককে কোঅপ্ট করো, দল বাড়তে হবে তো। বেশ, রাজদীপ, এবার আমার তোমার কাছে প্রশ্ন, যেটা বাংলার মানুষের অনুষ্ঠান ঘন্টাখানেক বাংলার কথা, তাদের মনে কিন্তু এই প্রশ্ন, যেটা আমি প্রথমেই শুরু করলাম, যে এই যে তৃণমূল থেকে বিজেপিতে 2 মাস 3 দিনের আমরা শ্রমিকবাবুর দুটো স্টেটমেন্ট দেখালাম, বাংলার মানুষ তোমাদের কাছে জানতে চাইবে, তোমার দলের কাছে হয়তো জানতে চাইবে যে এই যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল, এই টোটাল ন্যারেটিভটা কিন্তু তোমাদেরই করা, এবং এই সেগ্রিগেট করে এই ভালো তৃণমূল বলে আসবে আর খারাপ তৃণমূলরা আসবে না, বাংলা মানুষ তো জানতে চাইবেন, বলো। শান্তনুদা, আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একদিন আমার এলাকায় আসুন, আমি যেখানে আমার বাড়ি সেখানে একদিন আসুন। আমি একজন ব্যক্তিকে আপনাকে দেখাবো, তিনি তৃণমূল করতো, তিনি ঘাস কাটার কাজ করে, মানে ঘাস কাটে, ড্রেনের ময়লা পরিষ্কার করে যে কাজ হয় না, সেই কাজ করে। তার বাড়িটা বেড়ার বাড়ি, টালি দেওয়া বাড়ি। তৃণমূল যখন হেরে গেছিল, তিনি 2 দিন বাড়ির থেকে বেরোয়নি, হাওয়াও করে কেঁদেছিল। তৃণমূলকে একদম মন থেকে ভালোবাসে, তৃণমূল থেকে 1 টাকা চুরি করেনি, তৃণমূলের থেকে 1 টাকা নিয়ে রাজনীতি করেনি, কোনোদিন কোনো পদের লোভ করেনি, এরকম একটা লোক আমার চোখের সামনে রয়েছে। আপনি আসলে একদিন দেখাবো, এখানে যারা রয়েছে সবাইকে দেখাতে পারি আমি। এবং তিনি কোনোদিন বিজেপিতে আসবেও না, তৃণমূলই করবে। এইরকম ধরনের লোক যদি কোনোদিন বিজেপিতে আসতে চায়, আমরা সবসময় দরজা খুলে রেখেছি এবং আমরা নেব এরকম ধরনের লোককে, এরকম ধরনের রাজনৈতিক ব্যক্তিদেরকে, যারা মানুষের সেবা করতে চায়, মানুষের পাশে থাকতে চায়, কিন্তু 1 টাকা লোভ করেনি, বউ বাচ্চার জন্য ভাবেনি, কিন্তু এইরকমভাবে রাজনীতি করে গেছে, এরকম লোককে আমরা নেব, এইরকম লোককে আমরা সম্মান করি। এর সাথে সাথে যে 3 জন ব্যক্তিকে আমরা কালকে রাজ্যসভায় পাঠানোর জন্য প্রার্থী করেছি, আপনি বলুন যে, আমাকে দাদা একটু আগে বললো যে এনারা চাইলে তো তৃণমূলে থাকতে পারতো, তৃণমূলে থেকে 3 বছর আরামসে কাটাতে পারতো, সরকারি সুবিধা নিতে পারতো, কিন্তু এলো কেন? এনাদের চিন্তা ভাবনা রয়েছে কিছু, দেশের যে বিল আসবে, দেশের যে আগামী দিনে চিন্তা ভাবনা হবে, দেশটা কিভাবে চলবে, এটা তো লোকসভা এবং রাজ্যসভা ঠিক করবে বিলের মাধ্যমে।
সেই যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা ওনাদের পরিবর্তন এসছে। ওনারা মনে করেছেন যে এইবারে ভালো কিছু আনতে হবে, সেই জায়গায় আমাদের ভোটটা দিতে হবে, তাই জন্য ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, আমরা আগেও বলেছি যে যারা কয়লা চুরি করেছে, যারা স্কুল দুর্নীতির সাথে যুক্ত, আমাদের রাজ্য সভাপতি একথাও বলেছেন যে তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা, তৃণমূলের মধ্যে নেই কোনো ভালো, এই কথা বলেছেন। সেই ভালোর বাইরেও যারা রয়েছেন, মানে তৃণমূলে ভালো লোক কি খারাপ লোক এর মধ্যে আমরা যাচ্ছি না। তৃণমূল যারা করেছে সৎভাবে, তৃণমূল করার সময় দুর্নীতি করেনি, টোটো চালকদের থেকে তোলেনি, তারপরে যারা যারা স্কুলে শিক্ষক নিয়োগ করার জন্য টাকা চায়নি, এরকম ধরনের লোক যদি মানে এটা কি শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রেই প্রযোজ্য রাজদীপ, না অন্য দলের ক্ষেত্রে প্রযোজ্য? মানে তৃণমূল থেকে বিজেপি, যেটা তুমি বললে আর কি, মানে যারা একদম ক্লিন ইমেজ তৃণমূল যারা, তা অন্য দলের থেকে যদি তোমাদের দলে কেউ যেতে চায় সেক্ষেত্রে কি হবে? অন্য দলের থেকে যদি কেউ আসতে চায়, সে যদি চুরি না করে থাকে, সে যদি তার সরকারে থাকাকালীন কোনো মানুষের ক্ষতি না করে থাকে, সে যদি মনে করে ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ, সেই মতাদর্শের সাথে আমি খাপ খাওয়াতে পারবো, আমার এখন মনে হচ্ছে বিজেপি করলে আমি দেশের সেবা করতে পারবো, বিজেপির করতে করতে আমি দেশমাতৃকার জন্য নিজের শরীরটাকে দিয়ে দিতে পারবো, এরকম লোক যদি আসতে চায় আমরা অবশ্যই নেব। তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা সবসময় খোলা। বেশ, ইন্দ্রজিৎ, 2029 অর্কদা যে কথাটা বললেন, 2029 আমরা 2026-এর প্লাস শেষের দিকে যাচ্ছি, এই যে জয়নিং, এটা কি 2029-এর কথা মাথায় রেখেই কেন এই কথা বলছি? কারণ সেক্ষেত্রে যদি কোনোভাবে মহাজোট হয়, মানে বিজেপি 1:1 চলে যায়, এখানে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম যদি কোনোভাবে একটা ইউনাইটেড জোট গঠন করে, সেই কথা মাথায় রেখে কি 2029-এর সামনে মাথায় রেখে কি এই জয়নিং শুরু হলো? আচ্ছা, প্রথমে বলি, অর্কদা সংসদীয় গণতন্ত্রের কথা এখানে উল্লেখ করলেন। তা সংসদীয় গণতন্ত্রের যে প্রণেতা, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের সংবিধানকে রক্ষা করার যে আশ্বাস ভারতীয় জনতা পার্টি দিয়েছিল 2014 সালে ম্যানিফেস্টো, 2014 সালের নির্বাচনের প্রাক্কালে তারা ম্যানিফেস্টোতে বলেছিল যে মহিলা সংরক্ষণ বিল আমরা আনবো, লোকসভায় 1/3 মহিলাদের উপস্থিতি থাকবে একদম। এবং আমি সেই সঙ্গে পূর্বতন কংগ্রেস সরকার আগে যারা ছিলেন তারা 1996 সম্ভবত 12ই সেপ্টেম্বর তারা বলেছিলেন যে মহিলা সংরক্ষণ বিল তারা পাস করবেন এবং এনেছিলেন, কিন্তু পরবর্তীকালে পাস করা হয়নি। সেখানে 2014 সালে বিপুলভাবে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে। তাহলে 2026 সাল অতিক্রান্ত, এতদিন গেল, তাহলে মহিলা বিলটিকে পাস করানো হলো না। তখন তো তাদের কাছে ম্যান্ডেট ছিল এবং কিছু জোগাড় করলেই হয়তো হয়ে যেত, অবশ্য কিছু নেই। সেখানে 2024-এর নির্বাচনে বৈশাখীতে তারা ভর করে এখন হাঁটছেন এবং আজকে আদর্শচ্যুত রাজনৈতিক কর্মী কেন তৈরি করতে তারা পারছেন না, কেন অন্য থেকে ধার নিতে হচ্ছে, ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে গিয়ে তারা শোধিত হয়ে আসছে। তাহলে আমি অশোক চৌহান, আদর্শ হাউজিং কেলেঙ্কারি, তার তিনি কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে তিনি ফর্সা হয়ে গেছেন। আজকের আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, সারদা কেলেঙ্কারি সেখানেই স্টপ হয়ে গেছে, তার আর কোনো কিছু আর আমরা দেখতে পাচ্ছি না, দীর্ঘদিন হয়ে গেল। অজিত পাওয়ার এনসিপিকে ভেঙে দিলেন, চুরমাল করে দিলেন। প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, এবং নামগুলো যদি বলি বিরাট একটা লাইন। সেখানে কিন্তু আমরা দেখছি সব ওয়াশিং মেশিনে যাচ্ছেন আর পরিশোধিত হয়ে তারা রাজনীতি চলে আসছেন এবং সংশোধিত গণতন্ত্রের তারা রক্ষা করতে তারা নেমে পড়েছে। আমি আসছি এখানে একটা কথা আসছে, আমি একটা আজকে অর্কদা 3 জনের কথা বললেন, তার মধ্যে আমি একজন সুকান্ত শেখর রায়ের কথা অনেকক্ষণ বললেন, তার কথা সুকান্ত শেখর রায়, হ্যাঁ, তিনি প্রথমে ছিলেন কংগ্রেস, তারপর রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর হট করে বিজেপি হয়ে গেলেন। ভালো কথা। তিনি প্রথমে তার খুব কষ্ট হচ্ছিল আরজি করের সময়, তিনি নামলেন, রাস্তায় প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন, আবার স্ট্রিট কর্নারে অংশগ্রহণ করলেন, করার পরে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক প্রকার প্রায় ক্ষমা করেই তিনি তৃণমূলে চলে এলেন, টপ করে চলে এলেন। আবার তারপরে তার বিবেক জাগ্রত হয়ে গেল, তিনি বললেন, আমি ভিডিওটা এখানে দেখাতে পারি, তিনি সাংবাদিককে বললেন, একজন সাংবাদিককে, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ঘোরাফেরা করছে, দেখে নিতে পারেন, বললেন বিজেপিতে টিকিট পাওয়া যায় একটাই কারণে, 2024-এর নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে। সেই ভিডিওটি
বললেন যে বিজেপিতে টিকিট পাওয়া যায় একটাই কারণে, মহিলাদের সেখানে পণ্য হিসেবে গৃহীত হয় এবং সেখানে অর্থটা বিরাট পরিমাণে দিতে হবে, বেশ, তবে এখানে ভারতীয় জনতা পার্টির টিকিট পাওয়া যাবে। এক সেকেন্ড শেষ করিনি। এই ধরনের মানুষ তারা যখন আসবেন, কালকে প্রাক্তন বিধায়ক, সেই দুঃসময়ের বিধায়ক নিখিল রঞ্জন দে, তিনি বলেছেন যে বিজেপিতে কি শিক্ষিত লোক, মার্জিত লোকের কি অভাব ছিল যে আমাদের তৃণমূল থেকে লোক ধার করে এনে যে রাজ্যসভার টিকিট দিতে হবে? কেন? আর কি কেউ বিজেপিতে ছিল না? আমি একজন সমাজকর্মী হিসেবে বলছি, কেন ভারতীয় জনতা পার্টিতে আর কি কেউ ছিল না? আজকের যে অর্থমন্ত্রী, আমি তাকে নিয়মিত ফলো করি, দেখি, আমার ভালো লাগে ব্যক্তিগত হিসেবে, স্বপন দাশগুপ্ত মহাশয়, এইরকম মানুষ আজকে বসার কথা এবং তিনি বসেছেন অর্থমন্ত্রী। অবশ্যই পশ্চিমবঙ্গের ভালো করার দিকে এগিয়ে যাবেন, আমার ওনার জন্য শুভকামনা রইল। কিন্তু কেন যারা টেবিলের তলা দিয়ে টাকা নেয় তারা কেন সেখানে বসে থাকে? এর উত্তর তো জনসাধারণ চাইবে, কারণ মানুষ কিন্তু ম্যান্ডেট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, 208খানা সিটের ম্যান্ডেট দিয়েছে, এটা ভুলে গেলে চলবে না। মানুষের ভোটটাকে ভুলে গেলে চলবে না। আজকে যারা ক্ষমতায় এসছে তারা কালকে নাও থাকতে পারে, আজকে যারা বলেছিল আমরা ক্ষমতা থেকে যাব না তাদের কিন্তু চলে যেতে হয়েছে। আজকে মানুষ হচ্ছে সর্বক্ষণ, মানুষ যেটা ম্যান্ডেট দেবে সেটাই হবে। সুতরাং আজকে কালকে যারা দম্ভ করেছিল আজকে তাদের বাতি নিভে গেছে, এটা কিন্তু ভেবে দেখতে হবে। এবং আজকে শ্রমিক ভট্টাচার্য মাননীয়, তিনি বহুত্ববাদের কথা বলছেন, নানান কিছু বলছেন। কালকের ঘটনার আগে রাহুল সিনহার স্টেটমেন্ট আমি দেখাতে পারি আপনাকে, তিনি বলছেন বিজেপিতে কোনো তৃণমূল নেতা ভালো খারাপ তাদের নেওয়া হবে না। তাহলে তৃণমূল, রাজদীপ এখানে মুখপাত্র হয়ে আছে, তাহলে ডেফিনেশনটা কি? আমি দুজনের কাছে যাবো, ডেফিনেশনটা আমি দুজনের কাছে যাবো, ভালো তৃণমূল খারাপ তৃণমূল। এক মিনিট, আমি দুজনের কাছে যাবো। অর্কদা ওয়াশিং মেশিনের কথা বলছেন এবং সব থেকে বড় কথা তিনি বলছেন অর্থের বিনিময়ে টিকিট পাওয়া যায়, তাকেই তো আপনারা বিজেপি অ্যাকসেপ্ট করেন। আমি বলছি না, ভারতীয় জনতা পার্টির ওয়াশিং মেশিনে রাজ্যসভার সাংসদে মনোনীত হয়েছে। এন্ডোর্স করি না। ভারতীয় রাজনীতিতে দুর্নীতি শেষবারের মতো ইস্যু হয়েছিল 1989 লোকসভা নির্বাচনে, বোফোর্স। তারপর থেকে দুর্নীতি কোনো ইস্যু না। আর এই দুর্নীতির অভিযোগ সমাজ জীবনে বা পাবলিক লাইফে থাকলে অনেকের গায়ে লাগে। হ্যাঁ, তার মানে আমি দুর্নীতিকে সার্টিফাই করছি না। তা কংগ্রেস বলো, বাম বলো বা তৃণমূল বলো, এরা তো কেউ ধোয়া তুলসী পাতা নয়। এরাও অতীতে লোক ভাঙিয়েছে, দল ভাঙিয়েছে। এখন বিজেপি একটা নির্দিষ্ট এজেন্ডা এবং মতাদর্শ আছে, সেই মতাদর্শ কেউ গ্রহণ করতে পারে বা সেই মতাদর্শকে বর্জন করতে পারে। যা যা কথা তারা দিয়েছিল সবগুলো তারা করেছে। 370-35 বিল অফ কাশ্মীর থেকে 3 তালাক রদ, তারপরে এটাও করবে রাম মন্দির, এক দেশ এক ভোট, এটাও হবে, সবই হবে। ভাই, সংসদীয় গণতন্ত্রের সংখ্যা দরকার, সংখ্যাটাকে আমাকে জোগাড় করতে হবে। সেই সাম দাম দণ্ডভেদ, কোনো চুচিবাইগ্রস্ততা রাখলে সংসদীয় রাজনীতি করা যায় না। অনেক ওপেন হতে হয়, সবকিছুকে অ্যাকোমোডেট করতে হয়। অতীতে কার নামে দুর্নীতির অভিযোগ আছে বলে তাকে আমি পরিত্যাগ করলাম, চলবে না। এই যে শরদ পাওয়ার বা অজিত পাওয়ার, পুনা, বারামতি কি ডেভেলপ করেছে? হ্যাঁ, দুর্নীতির অভিযোগ আছে, প্রমাণিত কিছু হয়নি। তাহলে আমি একে আমার মধ্যে অ্যাকোমোডেট করব নাকি একে ছেড়ে রেখে দেবো যে বিরোধী দলের সঙ্গে হাত মেলাবে? অত নীতি কথা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি বাস্তবটাকে বুঝে নিয়ে, বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে, ইলেকটোরাল পলিটিক্সে যেখানে সংখ্যা শেষ কথা বলে, সেই সংখ্যাটাকে এনশিওর করার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া যায়, একজন বাস্তববাদী মানুষ হিসাবে আমি সেটাকে সমর্থন করি। আর রাহুলদার কথা তিনি বললেন, দেখুন, ও বলতে পারবে রাহুলদার কথায় বিজেপির মধ্যে কতটা গুরুত্ব আছে। হ্যাঁ, বেশ, এটা আমার বক্তব্য। সমিতদা যেটা বলেছেন, সমিতদা কিন্তু সেই লাইনে এন্ডোর্স করে আছে। বেশ, রাজদীপ তোমাকে উনি কিন্তু আগেও বলেছিলেন নির্বাচনের আগে, বামেদের ভোট চাই, তৃণমূলের ভালো অংশের ভোট চাই, কংগ্রেসের ভোট চাই। তো অসুবিধা কি আছে? আমি তো চাইবো আরো আসুক, কিন্তু একটা ছাঁকনি রাখো ভাই তোমরা, যাদেরকে নেওয়া ফিল্টার করে নিতে হবে। বেশ, রাজদীপ, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। এই অ্যালিগেশন কিন্তু আগে থেকেই মানুষের মধ্যে ছিল যে সময়ের অপেক্ষা, দরজা খুললে এক এক করে সব ঢুকতে শুরু করবে। গতকাল থেকে কিন্তু শুরু হলো। কিন্তু কথা হচ্ছে যে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল কনসেপ্টটা এবং বাংলার মানুষকে কি জবাব দেবে? তোমরা তো একই মডেল ফলো করছো, মানে সেই তৃণমূল থেকে বিজেপিতে আনা শুরু, বলো। একই রকমের কোনো মডেল ফলো করা হচ্ছে না।
আপনি কি মডেলের কথা বলছেন washing সেটা machine model? এইবারে ওয়াশিং মেশিন মডেল বলো। একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আগের বারও বললাম, এইবারও বলছি, সেটা হচ্ছে আমাদেরকে দেশের জন্য যে বিলগুলো আনা প্রয়োজন সেগুলো আমাদের আনতে হবেই। আমরা কিভাবে আনবো সেটা আমাদের নেতৃত্ব ঠিক করবে। না, তোমাদের দল সেটা ইন্দ্রজিৎ আমাদের যে প্রশ্নটা করলেন, তোমাদের দলে প্রধানমন্ত্রী ঠিক করবে। দলে তার মানে তোমরা চোর, ডাকাত, ধর্ষক, হ্যাঁ, খুনি, তাহলে সকলকে নিয়ে বিল পাস ধর্ষক কে? করাবে। ধর্ষক কে? 3 জনের মধ্যে ধর্ষক আরে কে? এই মুহূর্তে তোমাদের এই দলে 3 54 জন সার্টিফাইড ধর্ষক রয়েছে। এই 3 জনের মধ্যে তোমাদের দলে এই লিস্ট মুহূর্তে দিন, ভারতীয় জনতা লিস্ট দিন, পার্টিতে লিস্ট 54 দিন, জন ধর্ষক লিস্ট রয়েছে দিন, যারা লিস্ট লোকসভা দিন, নীতি নির্ধারণ করছে। লিস্ট দিন। এগুলো ভাবতে হবে। আপনি 200 জন লিস্ট MLA দিন। রয়েছে। আরে আপনি 200 জন হাইকোর্টে MLA যান না, এক- আপনি এক- হাইকোর্টে কি মামলা করুন। আরে আমি কেন মামলা করবো? হ্যাঁ, এটা তো তাহলে- সার্টিফাই। আরে হ্যাঁ, আমি মামলা ওই করবো লিস্ট কেন? দিন আপনি। তাহলে আমি যদি আপনি মামলা প্রমাণ করতে সহ চাই, তাহলে লিস্ট দিন। প্রতিদিন আপনারা- 200 করে মামলা করতে দেখুন হবে। দেখুন দেখুন আমি একটা কথা বলি, পলিটিক্যাল লোকের বিরুদ্ধে না, তাহলে সংবিধানটাকে তুলে দাও। আচ্ছা, ইন্দ্রজিৎ দা, একটু ওকে বলতে দিন। সংবিধান অনুযায়ী আপনারা চলুন। আপনারা আমরা সংবিধান চলবো অনুযায়ী কেন? চলুন। আরে আমরা চলবো আপনারা কেন? হাইকোর্টে যান। আমি একজন সাধারণ হাইকোর্ট না নাগরিক হলে হিসেবে আপনারা এসেছি। সুপ্রিম কোর্টে মামলা মানুষের করুন। কাজ করার সুবাদে আপনি এসেছি। সুপ্রিম কোর্টে মামলা করুন। না, আরে, মানুষ তো মানুষ জানতে চাইবে রাজনীতি। মানুষ এটা তো জানতে সত্যি চাইবে কথা। না। তাহলে আপনি কোশ্চেন আপনি করা ভালো। আপনি 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 নির্বাচনে লড়ুন, মানুষের হয়ে জনপ্রতিনিধি হয়ে আসুন, হয়ে এসে আপনি বিধানসভায় কি প্রশ্ন করুন, কি বাড়তি, লোকসভায় কি কি প্রশ্ন কথা? করুন। কিংবা সেটাও যদি কি আপনার না বিধানসভায় মনে হয়, মানুষ question করবে সেটা না? যদি আপনার না মনে হয়, আরে মানুষ আপনি question যদি করবে না, মনে- মানুষের আপনি ভোট যদি নিয়ে মনে করে তোমরা থাকেন, এসছো। আপনি মানুষ যদি- বলবে না। আপনি যদি মনে ভারতবর্ষে করে থাকেন, আমার শুনুন, অধিকার আছে, শুনুন, আমাদের শুনুন, সংবিধান আপনি সেই যদি ক্ষমতা আপনি যদি প্রদত্ত করেছে। আপনি যদি আমি মনে করে বলবো না। থাকেন, হ্যাঁ বলুন, না, বলবো আপনি না। বলুন, না, না, অবশ্যই তাহলে- বলুন। তাহলে তোমরা আপনি বিল বলুন, পাস আপনি করার হাইকোর্টে জন্য গিয়ে বলুন, আপনি 54 জন সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ষককে বলুন। নিয়ে আপনি কি করে বলছেন হ্যাঁ, ধর্ষক? আরে বাবা, আপনি তারা কি করে বলছেন? অভিযুক্ত। হ্যাঁ, অভিযুক্ত ধর্ষক হয়ে যাবে নাকি? অভিযুক্ত। এই দেখুন, আমরা এক্ষুনি বলছে যে অভিযুক্ত, হ্যাঁ। আর বলছে ধর্ষক। তাহলে এরপরে শোনো এক্ষুনি না, বলছে তাহলে অভিযুক্ত, তোমরা আর বলছে অভিষেক ধর্ষক। বন্দ্যোপাধ্যায়কে আর ডেকো না। শুনুন, দাঁড়াও, শুনুন, কথা উত্তর দাও। শুনুন, এক সেকেন্ড। শুনুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকো না, অপরাধ কথা শুনে বলি। অভিষেক আরে বন্দ্যোপাধ্যায়ের বলতে জন্য- দাও, আচ্ছা, কথা বলতে দাও। দাও। তুমি তো বললে, তুমি তো বললে, ইন্দ্রজিৎ দা, শোনো, বলো। মানুষকে চেপে রাখলে হবে না, মানুষের কণ্ঠস্বরকে রোধ করো না। জানি তোমাদের প্রধানমন্ত্রী সাংবাদিকদের কোশ্চেনের উত্তর দেন না, ভালো কথা, নাই দিতে পারেন না, দেওয়ার দরকার প্রয়োজন বোধ করেন না। উনি আবার হয়তো ভগবান বিষ্ণুর সহচর, হয়তো তা মনে করেন চম্পদ রায়কে আবার মনে করেছেন এতদিন ভালো ছিলেন। যাই হোক, সেটা পরে আসছি। এখন যে বিষয়টা বলছো, তার মানে মানুষ তাহলে প্রশ্ন করতে পারবে না, মানুষের প্রশ্ন করার কোনো অধিকার নেই। তাহলে আজকে 54 জন সাংসদ কেন নীতি নির্ধারণ করবে ভারতবর্ষের 142 কোটি নাগরিকের? তারা ধর্ষণে তারা অভিযুক্ত। কুলদীপ সিং সেঙ্গার কে ছিল? স্বামী চিন্ময়ানন্দ কে ছিল? উত্তরগুলো দিতে পারবে? পারবে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। 14 বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধ রয়েছে। আজকে উন্নাও ভুলে গেছো, আমি ওগুলো বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য করাচ্ছ। তার কারণ পরিস্থিতিটা এই জায়গায় নিয়ে যাচ্ছ ভারতবর্ষের। আরে বিল পাস করার জন্য আমরা যাকে খুশি নিজের দলে নিয়ে আসবো, তাহলে দলের যে মাত্র ভাবমূর্তি 2 মাস নষ্ট বয়স হবে না। সরকারটা না, না, রাজনীতি- দলের তাহলে দলের এই যে গরিমা, শুনুন, তাহলে দলের দলের তো একটা শেষ করুন, নীতি শেষ করুন, আদর্শ শেষ আছে। করুন, ইন্দ্রজিৎ দা, শেষ করুন। না, আমি ওকে একটা জিনিস জিজ্ঞেস করি, একটা দলের তো একটা নীতি আদর্শ, ঠিক আছে, তোমরা বলো তৃণমূল, সত্যি তো তৃণমূলের নীতি আদর্শ কি? মানুষকে নিয়ে তারা সিপিএম এর বিরোধিতা করে ক্ষমতায় এসেছিল। তারা নীতি আদর্শ, একটা মানুষ সেই দলটা তৈরি করেছিল, মানুষকে বুঝিয়েছিল, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, এবং তারা কিছু ভালো কাজ করেছে এবং কিছু খারাপ কাজ করেছে, মানুষ আজকে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। সুতরাং কিন্তু তোমাদের যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালের অর্গানাইজেশন, যদিও তাদের এনজিও হিসেবে রেজিস্ট্রেশন নেই, তারা কোত্থেকে টাকা পয়সা তোলে, কি তোলে, এগুলো কি ব্যাপার কেউ জানে না। সংগঠন চালাতে গেলে কি রেজিস্ট্রেশন লাগে নাকি? ঠিক আছে, রেজিস্ট্রেশন লাগে নাকি? যাই হোক, এটা আমার সংগঠন জানা ছিল চালাতে না। গেলে রেজিস্ট্রেশন লাগে নাকি? তোমরা কে বললো বাবা আপনাকে? সাহেব, তাহলে তোমরা আপনাকে তাহলে কে বাবা বললো? সাহেব টাকা কোথায় টাকা রয়েছে? আম্বেদকর ভুল, সঙ্গে টাকা রয়েছে নাকি? বাবা সাহেব সঙ্গে টাকা রয়েছে? সঙ্গে টাকা রয়েছে? কোথায় টাকা আছে? সঙ্গে কোথায় টাকা আছে? কোনো টাকা তো লাগে না। যাই হোক, তাদের তো একটা নীতি আদর্শ আছে। যাই হোক, নীতি আদর্শ আছে, অবশ্যই আছে। তারা বহু মানুষকে মানুষের কাজ করার জন্য মানবিকভাবে কারিগর হিসেবে তৈরি করেন, ভালো কথা। তাহলে সেই ভারতীয় জনতা পার্টির একটা উইংস, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তোমরা 125তম বর্ষ সাড়ম্বরে পালিত হলো, খুব ভালো কথা। তিনি অনেক কাজ করেছেন পশ্চিমবঙ্গের জন্য, খুব ভালো কথা। কিন্তু এই 125তম বর্ষে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, তিনি এই অনুষ্ঠানে এসে বললেন যে আমরা দেশের 74% থেকে 76% আমরা প্রশাসনের মানুষের কাছে পৌঁছচ্ছি এবং মানুষেরকে আমরা অবস্থান নিচ্ছি, মানুষের হয়ে প্রশাসন চালাচ্ছি। 72% মানুষ আমাদের সমর্থন করেছে। তাহলে আমাদের চিন্তা কি আছে? এই যে দম্ভ, এই দম্ভটাই তো সাংঘাতিক। বেশ, আরে ইন্দ্রজিৎ দা, আমরা এই দম্ভ দিয়ে- স্বাধীনতা না, আমি আসবো, একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিতে হবে, বিরতি নিতে হবে। আমরা একটা বিরতিতে যাবো, বিরতিতে যাওয়ার পর আমরা এই প্রসঙ্গে থাকবো। আমরা রাজদীপের
ক্লারিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার সঙ্গে যত দিন যাচ্ছে ভাইপো কিন্তু নিজের জালেই নিজে জড়িয়ে পড়ছে। কেন বললাম? কারণ তার কণ্ঠস্বরের নমুনা কিন্তু দিতেই হবে, নির্দেশ দিয়েছে বিচারপতি। মানে সেই ডিজে বাজানোর মনে আছে, সেই ক্লিপিং আপনাদের দেখাবো। একটা বিরতি, তারপর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। না, শুধু জেলা কিংবা রাজ্য নয়, এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার। কি বলছে আন্তর্জাতিক বাজার, কোন দেশের কি পরিকল্পনা, না দেখা নয়, শব্দজালের বিভ্রান্ত নয়, সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা। সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব। নজর রাখুন প্রতিদিন রাত্রি 10:27 শুধুমাত্র কেটিভি বাংলায়। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কে কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। আইএএস এবং WBCS পরীক্ষায় সুনিশ্চিত সাফল্যের জন্য অ্যাপটি প্লাস দিল্লির সেরা শিক্ষক মন্ডলী কলকাতায় নিয়ে এলো। অনলাইন এবং অফলাইন ক্লাসের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপটি প্লাস, সল্টলেক ও ভবানীপুর শাখায়। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। বিরতির পর ফিরে এলাম। ঘণ্টাখানেক বাংলার কথায় আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হলো সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চেংবরাইক। আপনারা জানেন দুপুরবেলায় গতকালকে তৃণমূল থেকে, মানে ভালো তৃণমূল থেকে
বিজেপিতে জয়েন করার পর রাত্রে কিন্তু তারা রাজ্যসভার প্রার্থী হলেন। এই প্রসঙ্গে আমরা ছিলাম। রাজদীপ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে আছে। বিরতিতে ঠিক যাওয়ার আগেই ইন্দ্রজিৎ মজুমদার কিন্তু প্রশ্ন করেছিলেন যে ওয়াশিং মেশিন তথ্য সামনে ছিলেন। রাজদীপ, তোমার খুব সংক্ষেপে তোমার ব্যাখ্যা, তারপরে এই অন্য প্রসঙ্গে যাব। দল যেই নীতি নিয়ে ভারতবর্ষে রাজনীতি করতে নেমেছিল, সেই নীতি হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এবং এই নীতি দেখে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ দেশের কাজ করার জন্য আমাদেরকে সরকারে এনেছে, পশ্চিমবঙ্গ সরকার এনেছে। তাই জন্য একটা কথা বলতে আমরা দুবারও ভাববো না, দুবার চিন্তাও করব না। দেশের জন্য যা যা ভালো, সেই ভালো করতে আমরা এক পাও পিছু পাবো না, এবং দেশের জন্য যেগুলো ভালো সেগুলো আমরা করব। এবং এই যে কাজগুলো হচ্ছে, এগুলো দেশের জন্য ভালোর কাজ হচ্ছে। এই জিনিস আপনারা আগামী দিনে দেখতে পাবেন, দেখবেন যে দেশের ভালোর জন্য এই কাজগুলো হচ্ছে, এবং যে বিলগুলো আসবে রাজ্যসভা এবং লোকসভাতে সেগুলো অনায়াসে পাস হবে। এবং সেই বিলগুলো ঘুরিয়ে বলছো তোমার দলে এই মুহূর্তে তোমার দলে কেউ নেই, তোমাকে তৃণমূলের থেকেই লোক নিয়ে এসে বিল পাস করানোর জন্য তাদের রাজ্যসভাতে পাঠাতে হবে। এই হচ্ছে তোমার তৃণমূল নয়, ভালো তৃণমূল, শুধুমাত্র তৃণমূল নয়, ভারতবর্ষের ভালোর জন্য যেই এমপি রাজ্যসভা হোক লোকসভা হোক ভারতবর্ষের ভালোর জন্য বিজেপির বিলে ভোট দিতে চায়, তারা সবাই ভোট দেবে। মানুষ আরে বাবা, এমপি তো মানুষ নির্বাচন করে, এমপি তো মানুষ নির্বাচন করে, তোমার দলে তো আছে এমপি তো মানুষ নির্বাচন করে। আরে বাবা, ভোটাভুটি তো মানুষ, ভোটাভুটি তো ভোটাভুটি তো এমপিরা করবে, সেই এমপি তো আমাদের লাগবে দাদা। দেশের মানুষ কাজ ভোটাভুটি এমপিরা করবে, ভোটাভুটি তো এমপিরা করবে। একই না বলো না। আরে বাবা, যে এমপি সংখ্যা হচ্ছে দলে লোক নেই, যে এমপি সংখ্যা রয়েছে সেই সংখ্যাই তো ভোট জিতবো না। যে এমপি সংখ্যা রয়েছে তাকে জিতবো না। তুমি যোগ্য লোক, আরে বাবা, যোগ্য লোক এসে কি যায়? অযোগ্য লোক তৃণমূল থেকে আসছে। আপনার একটা পরিষ্কার কথা বলুন, এমপিরা ভোট দেবে কি? ভালো দেশের জন্য ভালো তৃণমূল থেকে দিচ্ছ, তাই বলছো। লোকসভায় ভোট দেবে কে? লোকসভায় ভোট দেবে কে? লোকসভায় ভোট দেবে কে? আপনি বলুন, লোকসভায় ভোট দেবে কে? লোকসভায় ভোট দেবে কে? লোকসভায় ভোট দেবে আপনি, আপনি ভোট দেবেন। আরে বাবা, লোকসভার ভোট তো আমাদের লাগবে, লোকসভার ভোট তো আমাদের লাগবে। হ্যাঁ, লোকসভার ভোট তো আমাদের লাগবে। আপনি কথা বলুন না, যাই বলুন, পাস হতে চলেছে। দাদা, আপনাদের গা জ্বলছে আমরা জানি, আপনাদের গা জ্বলছে আমরা জানি। এই বিলগুলো হবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে। ভারতবর্ষের যে জায়গাগুলো, শুনুন, 370 দ্বারা উঠেছে, 370 দ্বারা উঠেছে, আপনাদের গা জ্বলেছে। ট্রিপল দ্বারা উঠেছে, আপনাদের গা জ্বলেছে। শুনুন, ভারতবর্ষের ভালোর জন্য যে কাজগুলো হবে, এই কাজগুলো করলে আপনাদের গা জ্বলবে। এবং আপনারা জ্বলুন, লুচির মতো ফুলুন, আমাদের কাজ আমরা করে যাবো। আপনারা জ্বলুন, লুচির মতন ফুলুন, একদম। আপনি তো তৃণমূলই করতেন, আপনি তো তৃণমূলই করতেন, আপনি তো তৃণমূলই করতেন, আপনি তো আক্রমণ নয় না, একদম একদম বলছি। শুনুন, শুনুন, দেশের ভালোর জন্য যা করতে করবো, দেশের ভালোর জন্য, দেশের ভালোর জন্য যা করতে করবো, একদম করবো। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজের পদের চিন্তা করেনি। আমরা আমাদের প্রধানমন্ত্রী বলে গেছে, সত্তা কে খেল চলতা रहेगा, सिर्फ देश रहना चाहिए, सत्ता का खेल चलता रहेगा, सिर्फ देश रहना चाहिए। এই জন্যই বলছি, দেশের জন্য যা যা করতে হয় করবো, দেশের ভালোর জন্য যা যা করতে হয় একদম করবো। আপনারা লুচির মতো ফুলবেন, আপনাদের গা জ্বলবে, আপনাদের গা জ্বলবে। দেশের কাজ হবে, দেশের কাজ হবে। আপনারা কোন রকম পাওয়ার দিয়ে আপনারা আটকাতে পারবেন না। দেশের কাজ হবে। 2029-এ তোমরা মোটামুটি হোমওয়ার্ক শুরু করে দিয়েছো, খুব কনফিডেন্ট। আমি আগের বার একটা কথা বললাম, এখনো আবার বলছি, সবকা খেল চলতা रहेगा,
সির্ফ দেশ रहना चाहिए। আমরা এই নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি এবং দেশের জন্য যা যা করতে হয় করবো, এবং মানুষ আমাদেরকেই ভোট দেবে। মানুষ দেশের জন্য আমাদেরকেই ভোট দেবে। বলতে দাও, सबका खेल चलता रहेगा, একদমই ঠিক বলেছে। ওয়াশিং মেশিন গিয়ে শুদ্ধিতকরণ হয়ে যাবে। শুধু ওনারা বলে দিলেন যে যোগ্য লোক ভারতীয় জনতা পার্টিতে নেই, আবার সেই যোগ্য লোক তৃণমূলের থেকেই লোক নিতে হবে। সে চোর হোক, যোগ্য হোক, ধর্ষক হোক, হ্যাঁ সে ভালো লোক হোক। অবশ্যই এখন আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূলের একটা নতুন সমীকরণ ডেফিনেশন শুরু হয়েছে। যাক, ভালো লাগলো যে ওদের কোনো যোগ্য লোক নেই। আগামীকাল অবশ্য দেখলাম ওনাদের প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে সে এক প্রকার বলেছে যে ভারতীয় জনতা পার্টিতে প্রচুর শিক্ষিত লোক ছিল, কেন এদের তৃণমূলের লোক থেকে লোক নেওয়া হবে। তার মানে এই বোঝা গেল যে দেশ গড়ার জন্য একমাত্র আপনারা লোককে ভুল বোঝাচ্ছে, আপনারা লোককে ভুল বোঝাচ্ছে, আপনারা ভুল বোঝালে শুনুন, যখন তৃণমূল করছে কথা তখন অনেক ভুল বুঝিয়েছে, মানুষকে অনেক ভুল বুঝিয়েছে, কিন্তু মানুষ শোনেনি, আপনাদেরকে নক আউট করে দিয়েছে, আপনারা নক আউট হয়ে গেছে। তাই জন্য এখন আর এটা ফালতু কথা বলে লাভ নেই, মানুষ আপনাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। এবার দেশের একজন করে রাজদীপ, ইন্দ্রজিৎ একটু দুজনেই আমরা মানুষ শুনলেন ওর কথা, খুব সংক্ষেপে আপনার রিয়াকশন নেবো এই যা বিতর্ক দুজনের মধ্যে চলছে, তারপর আমরা পরেরটা বেশ করেছে ভারতীয় জনতা পার্টি, আমার ওসব কোনো ছুট মার্ক নেই। ওর কথা স্ট্যান্ড ক্লিয়ার। আরো লোক নিতে হবে, হিন্দুদের নিতে হবে। ও আচ্ছা, ওনাদের মেরুকরণ হিন্দুদের নিতে হবে। তাহলে তৃণমূলের হিন্দু ভোট যে 16% আছে ওটাকে 6-7% আনতে হবে, সংগঠন বাড়াতে হবে। তৃণমূলের যারা ভালো আছেন নিচের তলায়, কিচ্ছু করেননি, কিচ্ছু পানেনি, অত্যন্ত সৎ, তাদেরকে আনতে হবে। এবং কিছু নেতা, সবাই অসৎ নয়, তাদেরকে আনতে হবে, দলকে বাড়াতে হবে, প্রসারিত করতে হবে। কেউ অচ্ছুত নয়, কেউ অচ্ছুত নয়। রাষ্ট্রহিতে যারা থাকবে একদম, এবং যারা মনে করবে যে ঠিক আছে আমি একটা জিনিস করতাম বলে আমার কি প্রায়শ্চিত্তের সুযোগ থাকবে না, প্রায়শ্চিত্ত করে আসবে তারা, কোনো অসুবিধা নেই। আমি এসবে অত মানে ওই স্টিরিওটাইপ ইডিওলজি বেস পলিটিক্স ভারতবর্ষে হয়ও না, ওগুলো টেলিভিশনে সান্ধ্য চর্চা এসব ঠিক আছে, বাস্তব হচ্ছে সাম দাম দণ্ডভেদ। না, এটা ভালো লাগলো ওর কথা বললো যে হিন্দু লোকেরা খুব সংক্ষেপে, কিন্তু না ছোট একটা এটা বলুন। তার কারণ এটা ভালো লাগলো যে ওনারা তো মেরুকরণের রাজনীতি করেন, স্বীকার করে গেলেন, ভালো, এটা করা ভালো। কিন্তু তাহলে মাইনরিটি সেলটা তুলে দিক, তাহলে আলী হোসেন যে রাজ্য সভাপতি এটাকে সরিয়ে দিক, এটাকে বন্ধ করে দিক। আমার মনে হয় মাইনরিটি সেলটাকে তুলে দেওয়া ভালো। এটা তো অবশ্যই তুলে দেওয়া বড় প্রশ্ন তুললেন। তাহলে আলী হোসেন রয়েছে রাজ্য সভাপতি মাইনরিটি সেল, তাহলে পদটাকে তুলে দিক, জায়গাটাকে শুনুন। যে আমাদের এপিজে আব্দুল কালাম দেশ গড়ার লক্ষ্যে তিনি আমাদের সাথে ছিলেন। এইরকম ধরনের যারা মুসলিম, যারা দেশ প্রেমিক মুসলিম, তাদের জায়গা অবশ্যই ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দেশের জন্য কাজ করবে। আমি আবারও বলছি, শুধুমাত্র দেশের জন্য কাজ করবে। আমাদের একটাই নীতি, মানুষের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। বেশ, আমরা এই নিয়ে এদিকে আমাদের নজর থাকবে। এবার যে প্রসঙ্গে আমরা আপনাদেরকে আলোচনা করব, আপনাদের সামনে তথ্য রাখবো, ভোটের আগে সে মনে আছে তো, সে গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে কিংবা অন্যান্য যে কটা জনসভা হয়েছে, ভাইপো অনেক ডিজের কথা বলেছিল। ডিজে তো ডিস্কো থেকে বাজে, কলকাতার নামি হোটেল ক্লাবসে বাজে, কিন্তু ভাইপো আবার ডিজের কথা বলেছিল। আপনাদের মনে থাকবে 4 তারিখের পর ডিজের সঙ্গে একটু অল্প অল্প নাকি রবীন্দ্রসঙ্গীতও বাজবে। কিন্তু সেই ভাইপো এখন নিজের জালে নিজেই ফেসে গেছে। কিন্তু তার আগে আমরা বিস্তারিত আলোচনা ঢোকার আগে ঠিক কি বলেছিল ভাইপো আপনাদের মনে থাকবে, যদি মনে না থাকে আরেকবার শুনুন। খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো।
ডিজে তো বাজবেই, এমন বাজবে কান ঝালাফালা করে দেবো। ভাইপো এখন নিজের জালে নিজে ফাঁসছে, কোন দিক দিয়ে পালাবে, কোথায় পালাবে খুঁজে পাচ্ছে না। এবং আজ তার কণ্ঠস্বর, এই যে তার ঔদ্ধত্য, এই কণ্ঠস্বরের নমুনা কিন্তু দিতেই হবে, পরিষ্কার নির্দেশ বিচারপতি অর্কদা। আমি দুর্বৃত্তদের সম্পর্কে কথা বলতে পছন্দ করি। ঘোষিত দুর্বৃত্ত একটা, এ কি বলবো, ওকে ও জেলে যাবে তো, 4 বছর থাকবে জেলে, ঢুকাতেই হবে। 30-এর আগে বেরোবে না, কয়েকদিনের অপেক্ষা, ঘেঁটি ধরে দৌড়াতে হবে। সব থেকে বড় দুর্বৃত্ত বাংলার রাজনীতিতে, সমাজ জীবনে, যেখানে হাত দেবে সেখানে খালি টাকা তুলেছে, কলুষিত করেছে এবং দিদিমণি প্রশ্রয় করেছে। সব দুর্নীতির পাঠশালা কালীঘাটের টালির চালা। বাংলার মানুষ জেনে গেছে, ও রাস্তায় নেমে হীরক রানী এখন সব আবল তাবল করছে, মিথ্যা কথা বলা, প্ররোচনা দেওয়া এবং সংখ্যালঘু তোষণ করা। এই অভ্যাস তিনি ছাড়তে পারেননি, কোনদিন ছাড়তেও পারবেন না। আরে মানুষের তো শিক্ষা হয়, গুহারা এড়ে গেছেন তাও তোষণ করছেন, যারা রেল লাইন উপড়ালো, পুলিশকে ইট ছুড়ল, যারা একটা নিরীহ সনাতনের যুবককে শুধু পরিচয় জেনে খুন করলো, উনি বলছেন প্রতিবাদকারী। কি বলবো, এমন তোষণ করেছেন, ফল ওনাকে ভুগতে হবে। আর সব জানতেন উনি, ভাইপো কি করছে, কোত্থেকে টাকা তুলছে। প্লেন হেলিকপ্টার কেনাতেও দুর্নীতি। আজকে তো আরো 10টা অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ, সেখানে 1000 কোটি টাকা আছে। ওকে ওর রিসোর্সটা বন্ধ করে দিতে হবে। বড় বড় আইনজীবীকে নামাবো, এইসব টাকায় ভাইপো জেলে যাবে। বাংলার মানুষ এটা চাইছে, সবাই চাইছে, সেই সময় আসন্ন। যত তাড়াতাড়ি এই শুভক্ষণ আসে, বাংলার মানুষ তত বেশি আনন্দিত হবে। মানবেন? দেখুন, একটু আগে ওনার কথাই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, যে ডিজে বাজানো, এই কথা যে কথা বলেছি এর সঙ্গে আমি সহমত পোষণ করি না। তার কারণ, একটা সুস্থ স্বাভাবিক সমাজে এই ধরনের কথা বলা যায় না। কিন্তু তার সঙ্গে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি অবশ্য বলেছিলেন একটা কথার পরিপ্রেক্ষিতে, যে যারা গুন্ডা তাদেরকে উল্টা লাটকাকে মারেনি। কিন্তু সভ্য সমাজে সংবিধান প্রদত্ত অবস্থায় আমরা যেখানে বসবাস করি সেখানে এই ধরনের কথা বলা যায় না। এর সঙ্গে দুটো কথাই আমরা সহমত, আমি ব্যক্তিগতভাবে এটা সহমত পোষণ করব না। কিন্তু তার সঙ্গে আজকে যখন অর্কদা এই কথাটা বলল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সম্পাদক, এখন অবশ্য কালীঘাট তৃণমূল বলুন, আবার এই তো বালিশচাটা তৃণমূল বলুক, অর্কদার কথা বহুরূপী তৃণমূল বলুক, কিন্তু এইখানে তাহলে যদি এই তৃণমূলীকরণ, বিজেপিতে যখন তৃণমূলীকরণ হয়েই গেছে, তাহলে আমি অর্কদাকে জিজ্ঞেস করব যে ভারতীয় জনতা পার্টিকে, যাদের এই চালা আগাছা এদেরকে যখন নেওয়া হচ্ছে, তাহলে সবচেয়ে বড় যে আছে তাকে আপনারা কবে নিচ্ছেন? এই উত্তরটা তো, কোশ্চেনটা থাকবে আমাদের মানুষের পক্ষ থেকে, নাগরিক হিসেবেই প্রশ্ন রাখাই যায়। কারণ যেহেতু অচ্যুত বলে কিছু হয় না, একটু আগে বললেন, তাহলে যদিও দলিতদের আপনারা অচ্যুত মনে করেন, কারণ আমি এগুলো ইনস্ট্যান্স দিয়ে বলতে পারি, আরেকদিন এটা নিয়ে নয় প্রোগ্রাম করা যাবে। যাই হোক, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কবে নিচ্ছেন তাহলে বলুন। তাহলে তিনিও ওয়াশিং মেশিনে আপনাদের কথা অনুযায়ী বালি চুরি, কয়লা খাওয়া, হ্যানা ত্যানা নানান কিছু দুর্নীতি সবই বলেন, এবং প্রত্যেকবার যায় ইডি ডাকে, সিবিআই ডাকে, সেই বহুদিন ধরে দেখছি। হ্যাঁ, কিন্তু তাকে এখনো আটক কেন করতে পারছে না আমি বুঝতে পারছি না। যদি বা হয়ে থাকে, আচ্ছা ডিজের কথা বলছেন, আরে তিনি তো তারই তো কণ্ঠস্বর, সে তো নিজেই বলছে, অ্যাডমিট করছে যে আমি তো নিজে বলেছি, তারপরে আর কণ্ঠস্বরে যাচাই করার কি আছে? এইটা আমি বুঝতে পারলাম না। আর অর্কদা এবং রাজদীপের কাছে কোশ্চেন থাকলো যে তৃণমূল থেকে লোক নিয়ে দেশ গড়ার কাজে, তাহলে সর্বশেষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কবে নিচ্ছেন, কবে আমন্ত্রণ জানাচ্ছেন? যদি পারেন আমাদের একটু জানাবেন, তাহলে আমরাও সেদিনটা শুনবো, দেখবো যে আজকে যাদের বলা হচ্ছে, এই যে ডিম থেরাপি হচ্ছে, নানান জায়গায় মানুষকে কোমরে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, দেশ গড়ার কাজে এদের সব নিয়ে নেবেন বলেছেন তো, অচ্যুত কেউ নয়। তাহলে অচ্যুত যখন কেউ নয়, তাহলে সকলকেই যখন নেবেন, তাহলে এই তৃণমূলটাকে আর নিঃশেষ করার, এই জেলে ভরার কি দরকার? বা বেচারা যারা জেলে আছে, যারা কষ্ট পাচ্ছে, 356 জন থাকার কথা দমদম সংশোধনাগারে, সেখানে 1300 কতজন আছে আনন্দবাজারের পরিসংখ্যান অনুযায়ী যদি বলি, তাহলে কি দরকার জেলগুলো ভরা? সব দেশ গড়ার
কারিগর হিসেবে সবাইকে নিয়ে নিন। যেমন আমরা জানি টিচার্সদের যে মানুষ গড়ার কারিগর, দেশ গড়ার কারিগর শিক্ষকদের বলা হয়, তাদেরকে তাহলে শিক্ষক না হোক, তাদেরকে সব নিয়ে নিন এবং ওয়াশিং মেশিনে ধুলিত করে তাদেরকে আবার দেশ গড়ার কাজে লাগিয়ে দিন। রাজদীপ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা প্রেম প্রশ্নটা করিনি, ইন্দ্রজিৎকে যেটা বললেন, তাহলে কি ভাইপোকে বড় ওয়াশিং মেশিন লাগবে? তো এত দুর্নীতি তো, বলো। তৃণমূল কংগ্রেসের গুন্ডা প্রেম এখনো যায়নি দাদা। একটা কথাকে লোকানোর জন্য কথাটাকে আগের টপিকে ঘুরিয়ে নিয়ে চলে গেল। গুন্ডা প্রেম, এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে গুন্ডামি করেগা তো উল্টা করকে লটকাকে মারেঙ্গে, এবং আরেকজন বলছে যে বিজেপি যারা করে, যাদের দিল্লিতে বাবা রয়েছে, সেই বাবা আসবে 4 তারিখে ডিজে বাজাবো, মানে বিজেপির লোকেদের মারবে। একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে গুন্ডা মারবো, আরেকদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বিজেপির লোকেদের মারবো। দুটোর মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি। এবং আমরা কিন্তু আবারও বলছি, চোর, কয়লা চোর, বালি চোর, ইট চোর, পাথর চোর, নারীর সম্মান চোর, এইসব চোরেদের বিজেপিতে কোনো জায়গা নেই, ভারতবর্ষের রাজনীতিতে এদের কোনো জায়গা নেই। যারা ভালো ব্যক্তি রয়েছে, যারা সৎ ব্যক্তি রয়েছে, যারা এইসব চুরির মধ্যে যুক্ত নন, তারা শুধুমাত্র ভারতবর্ষের রাজনীতিটা করুক, আর বাকি যে চোরেরা রয়েছে, ডাকাতেরা রয়েছে, গুন্ডা বদমাশরা রয়েছে, তাদের জন্য জেল তৈরি হয়েছে এবং তারা জেলে যাবে, অবিলম্বে যাবে, কিছুদিনের মধ্যেই যাবে। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে পাবে। বেশ, ইন্দ্রজিৎ তো হ্যাঁ উত্তর দিচ্ছি, এটা তো উত্তর ভালো লাগলো যে একরকম সত্যে চলতে रहेगा, সত্তা চলতে रहेगा। হ্যাঁ, দেশ গড়ার কাজে ওদের লোক নেই, সব তৃণমূল থেকে নিয়ে নেবে, ভালো কথা। এখন ভালো খারাপ সব মিলিয়ে, কারণ বহু অভিযোগ সবার নামেই আছে, তারা এখন সব শুদ্ধ হয়ে যাচ্ছে, অভিযোগ তো আছেই, থাকবেও। হ্যাঁ, তা অভিযোগ এখনগুলো সব হেমন্ত বিশ্ব শর্মার মতো সব চেপে যাবে, এগুলো তো আমরা দেখছি। কারণ ঋতব্রত নিজে ওই এই নাবালিকা ধর্ষণ বারুইপুরে গেছে তিনি কথা বলতে পরিবারের সঙ্গে, নির্যাতিতার পরিবারের সঙ্গে, অথচ তিনি তো আমরা জানি যে ধর্ষণে অভিযুক্ত, ছাড়া হয়েছে এখন। তৃণমূল করে, যাই হোক, এখন বন্দ্যোপাধ্যায় তো কি করে ভালো তৃণমূলের অংশে, জেলে ঢোকাচ্ছেন না কেন? তাহলে আপনারা যদি তারা সে তো ভালো তৃণমূল অংশে পড়ে, তাদের নামে কিছু হয় না। জাভেদ খান 70-এর ওপর প্রপার্টি গন্ডগোলের মধ্যে পড়ে রয়েছে, একদিন বুলডোজার গেল, যেই ঋতব্রতর সঙ্গে মিটিং করলো, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে যেতে হবে, সেগুলো সব জেলে যেতে হবেই। আপনি শুধু দেখতে থাকুন, জাভেদ খান এখন যাবে জেলে যাবে। হ্যাঁ, ফিরহাদ হাকিম ভালো তৃণমূল হয়ে গেল, ফিরহাদ হাকিম ভালো তৃণমূল হয়ে গেল। হ্যাঁ, তো সুতরাং ভালো তৃণমূল এইগুলোই, যে এখন ব্যাপারটা হচ্ছে যারা কালীঘাটপন্থী তৃণমূল, হ্যাঁ, তাদেরকে সব জেলে যেতে হবে, আর যারা ভালো তৃণমূল অর্থাৎ বালিশ চাটা বহুরূপী তৃণমূল, তাদেরকে ওই এমএলএর এতে বসে, আমাদের বিধানসভায় বসে তারা চর্চা করবে। আর অদ্ভুত একটা বায়নারি তৈরি হয়েছে, যেখানে শাসকও বিজেপি আবার বিরোধীও বিজেপি, এক অদ্ভুত দুর্ভাগ্য, এক অদ্ভুত জিনিস তৈরি হয়েছে ভারতবর্ষের মধ্যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। আপনাদেরই দুর্ভাগ্য, বিধানসভা পশ্চিমবঙ্গে কোনোদিন দেখা যায়নি যেখানে আপনারা একটা ভালো এমএলএ টিকিট দিতে পারলেন না, আপনারা ভালো লোক তৈরি করতে পারলেন না, যাদের নামে এত অভিযোগ, তারা মানে এটা আপনাদের কত বড় দুর্ভাগ্য, দুর্ভাগ্য ওনাদের দুর্ভাগ্য না, এটা তো বিজেপির দুর্ভাগ্য নয়, এটা তো বিজেপির দুর্ভাগ্য নয়, এটা আপনাদের দুর্ভাগ্য যে আপনারা দলটাকেই ঠিক মতন সাজাতে পারলেন না। আপনাদের দলটা হারার দুদিন পরে সাজা দিন না, তাহলে সাজা দিন। আরে বাবা, আপনারা দেখেছেন এইদিকে দুঃখ পাচ্ছে, এইদিকে দুঃখ পাচ্ছে, আবার বলে জেলে ঢোকা, আবার বলে জেলে ঢোকা, এইদিকে দুঃখ পাচ্ছে, এইদিকে দুঃখ পাচ্ছে তৃণমূল ভেঙে গেছে বলে, এইদিকে দুঃখ পাচ্ছে তৃণমূল ভেঙে গেছে বলে, আবার মনে করছে সারা দিন। আরে একটা পয়েন্ট, একটা স্ট্যান্ড আমি দুজনকে থামাই, আমাদের বারুইপুর নিয়েও বারুইপুরে আপনারা জানেন এনকাউন্টার নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, কারণ প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে, তার পোস্টমর্টম করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এনকাউন্টার কি ভিডিওগ্রাফি করা হয়েছিল এবং রাত্রিবেলা কিন্তু এই এনকাউন্টার হয়েছিল,
যখন রিকনস্ট্রাকশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। আমি রাজদীপকে জিজ্ঞেস করব যে ইতিমধ্যে মানুষের মনে এই যে প্রশ্ন যে রাত্রিবেলা রিকনস্ট্রাকশন, সেটার ভিডিওগ্রাফি কোথায়, এটা কি আদৌ করা যায়, এই নিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বলো দাদা, ধরুন আপনি এখান থেকে বেরোচ্ছেন, বেরোনোর সময় কেউ বন্দুক নিয়ে আপনাকে তাড়া করলো, আপনি কি করবেন? আপনার কোমরে যদি বন্দুক থাকে আপনি তো চালাবেন, এটাই তো নর্মাল মানুষের নিয়ম। আপনি বাঁচতে গেলে আপনার কোমরে যদি বন্দুক থাকে আপনিও চালাবেন, সেটা যদি আইনসম্মত হয়ে থাকে, এবং চালানোটা আপনার শরীরের আপনার রক্ষার জন্য সেটা প্রয়োজন। তাহলে তো ওই লোকটি আপনাকে মেরে ফেলবে। পুলিশ সেটা করেছে, এটা তো ভুল কিছু নেই, পুলিশ সেটা করেছে। এবং একটি রেপিস্ট যে রেপ করেছে এবং যার বিরুদ্ধে একদম প্রমাণের ভর্তি রয়েছে, আপনি বললে আমি একদম খুলে খুলে দেখিয়ে দেবো। প্রভাস মণ্ডল কিন্তু তার সৎ ব্যক্তি নয়, এমন কিছু ধোয়া তুলসী পাতা নয়, একজন যে নাবালিকাকে কিন্তু 10,000 টাকা টোপ দেওয়া হয়েছিল তাকে তুলে দেওয়ার জন্য, যেরকম তথ্য উঠে আসছে। ইন্দ্রজিৎ দা, আপনার কাছে কিছু বিস্ফোরক তথ্য আছে, আপনি বলছিলেন, বলুন। না, তথ্য থেকে বড় জিনিস যেটা বলবো, আজকে প্রভাস মণ্ডল নিয়ে এনকাউন্টার নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে। এই এনকাউন্টারের করার পরিপ্রেক্ষিতে বলি, দেখুন আমরা চাইছি এখন যেটা, সেটা হচ্ছে কি একটা মানুষের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ইনস্ট্যান্ট সাজা দিতে হবে। কিন্তু ভারতবর্ষের সংবিধান, আমি একজন নাগরিক হিসেবে বলবো, যে ঘটনা প্রভাস মণ্ডলের যে ঘটেছে, যেটা ঘটেছে, আমি একজন, আমার যেদিন এই ঘটনা শুনি সেই দিন থেকে রক্ত মাংসের শরীরে খুব কষ্ট হয়েছিল। কারণ সেই লোকটা হচ্ছে মরারই যোগ্য। এনকাউন্টার করেছে, আমি ব্যক্তিগত হিসেবে বলবো একদম ঠিক কাজ করেছে, কারণ এই ধরনের কিরাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু তাহলে তো আর একটা দিকও বলতে হবে, সেটা হচ্ছে কি মানুষের মধ্যে যে প্রতিক্রিয়াটাও তো সৃষ্টি হয়েছে। তাহলে সংবিধান ভুল, সংবিধানের প্রণেতারা তাহলে ভুল, তাহলে আমাদের ভারতীয় নয় সংবিধান সব তুলে দাও। তার মানে কি এই যে ধরুন যে এই যে ধর্ষণ করেছে তাকে খুন করে দাও, আচ্ছা, যে চুরি করেছে তাকে হাত পা কেটে দাও, আর যদি সে একটুখানি ভালো এ হয় আর কি, মানে কম টাকা চুরি করেছে, ডিম থেরাপি করে দাও, এ নিয়ে ঘোরাও, এই যে শিকড় পিকড় বেঁধিয়ে যেগুলো ঘোরাও, হ্যান্ডকাপ নিয়ে ঘোরাও, মানুষের কাছে নিয়ে যাও। কিন্তু তাহলে তো সংবিধানটা রয়ে গেল কাদের জন্য? এটা নিয়ে বলবো, সংবিধানটা রয়ে গেল কাদের জন্য? রয়ে গেল কাদের জন্য জানেন? এটা নিয়ে রয়ে গেল কাদের জন্য? সেই সংবিধানের প্রণেতাদের রয়ে গেল, সেই সংবিধানটা বিএনএসটা রয়ে গেল কাদের জন্য? কিছু মানুষের জন্য, যারা সমাজের উচ্চ কক্ষে বসে আছে, যারা উচ্চ কক্ষে বসে আছে। আপনি কি এনকাউন্টারকে সাপোর্ট করেন? আমি এইসব প্রশ্নের কোনো উত্তরই দেবো না। বেশ, না যেহেতু এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কোন কথাই বলবো না এই নিয়ে। বেশ, রাজদীপ। যে বিষয়টা বলার সেটা হচ্ছে, দাদা বারবার বলছে যে রেপিস্টকে মারা হয়েছে, মানে অভিযুক্ত রেপিস্ট, তাকে মারা হয়েছে, মেরে মানে তাকে গুলি মেরে খুন করে দেওয়া হয়েছে। এবং আমি আইনটা পড়েছি, আমি বলতে চাইছি মানুষকে ভুল বোঝাবেন না, এটা রেপিস্ট অনুযায়ী তাকে মারা হয়নি, তাকে মারা হয়েছে তার নিজের জীবন বাঁচানোর জন্য। একটি পুলিশের দিকে সে বন্দুক তাক করেছিল, তার জীবন সে যাতে বাঁচে, সেই বন্দুকের গুলিটা যাতে না চলে, তার মাথা গুলিটা যাতে না উড়ে যায়, তাই জন্য সে তার জীবন রক্ষা করার জন্য মেরেছে। মানুষের কাছে ভুল জিনিস ডটাবেন না, ভুল জিনিস মানুষের কাছে প্রচার করবেন না। না না, সে আজকে দাদা ও যেটা বলছে, এখানে ভুল জিনিসের কি আছে? এনকাউন্টার করা হয়েছে, এনকাউন্টার কি জন্য করা হয়েছে? তাকে একদম সেলফ ডিফেন্সের জন্য পুলিশ এনকাউন্টার করেছে, একদম, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই না। কিন্তু এখানে একটা কিন্তু, যে আমাকে তো সেই সেলফ ডিফেন্সের জন্য আমি রাত্রিবেলা থেকে 12:45 নিয়ে গেলাম, এটা নিয়ে যেতেই পারি, যে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, রিকনস্ট্রাকশন করার জন্য। সেখানে যদি এই ঘটনা সেলফ ডিফেন্সের জন্য ঘটে থাকে, তাহলে বডি ক্যাম থাকবে না কেন? কারণ আমাদের আরএন লোধার, একটু শুনে না, যে একটা মহারাষ্ট্র এনকাউন্টার নিয়ে একটা মামলা হয়েছিল, অর্কদাও জানে, 2014 সালে। তার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে এনকাউন্টারের, বডি ক্যাম এবং টোটালটা ভিডিওগ্রাফি কিন্তু করতে হবে পরবর্তীকালে। হ্যাঁ, এবং এইটাই কিন্তু সুপ্রিম কোর্টে ইনস্ট্যান্স হয়ে যায় আরএন লোধার যে আজকে যে 2014 মামলা, সেই মামলাটা কিন্তু এই ঘটনা তার আগেও হয়েছে। 94 সালেও আমরা দেখেছি যে ভেঙ্কট চেলাইয়া যে রায়টা দিয়েছিলেন, পরে 1997 সালে মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হয়েছিলেন, যে এনকাউন্টার নিয়ে যে ঘটনা। আমাদের এদিকে নজর থাকবে। ইন্দ্রজিৎ দা, রাজদীপ, অর্কদা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে কিন্তু আজ আমরা যে প্রসঙ্গ তুললাম, অর্থাৎ
ঘণ্টাখানেক বাংলার কথার অনুষ্ঠানে, অর্থাৎ বাংলার আপনাদের অনুষ্ঠান, আপনাদের জানার অনুষ্ঠান, জানাবার অনুষ্ঠান আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। আমাদের পর্ব চলতে থাকবে, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।